নমস্কার। সারা দুনিয়ার বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের নিবেদন গল্প কল্প রহস্য। গল্প কল্প রহস্যে আজ আপনারা শুনবেন আমাদের মৌলিক উপস্থাপনা সোহম ঘোষের ইয়ারফোন। গল্প পাঠে তোষা, সেঁজুতি, ধীমান ও আমি তুনির। আবহ সঙ্গীত ও সম্পাদনায় পল্লব। প্রচ্ছদ পরিকল্পনা টিম গল্প কল্প রহস্য। গাড়ির জানালায় টোকা মারার শব্দটা শুনেই ধড়মড়িয়ে ঘুম থেকে উঠে বসলো দীপ্ত। কে? ও তুমি? উল্টো টাকা এসে গেছে। ঘুমিয়েই পড়েছিলাম। ইয়ারফোন কিনবেন বাবু? ইয়ারফোন নিন না বাবু, খুব ভালো জিনিস আছে। জানলার বাইরে থেকে আবার বলে উঠল লোকটা। দীপ্ত জানলার কাঁচটা আর একটু নামিয়ে বাইরের দিকে তাকালো। সামনে বিরাট জ্যাম। গাড়ির জানালার সামনে একগোছা ইয়ারফোন হাতে দাঁড়িয়ে রয়েছে বৃদ্ধ লোকটা। রোজ সকাল থেকে রাত অবধি বুড়োটা এখানেই থাকে। সিগন্যালে গাড়ি দাঁড়ালে বা পথ চলতি লোকের কাছে ইয়ারফোন বিক্রি করার চেষ্টা করে। লোকটাকে খুঁটিয়ে দেখতে লাগলো দীপ্ত। দিন 15 ধরে ওকে এখানে দেখতে পাচ্ছে। বয়স কম করেও 80-র আশেপাশে তো হবেই। তবে আগে যতটা বুড়ো বুড়ো লাগতো ওকে, এখন অতটা লাগে না। বিক্রি বারটা বেড়েছে বোধহয়, বেশ ফিটফাট হয়েছে বুড়ো। আগে এক মাথা ঘন সাদা চুল ছিল, এখন আবার টেড়ি করে কলপ মাখা হয়েছে। বুড়ো বেশ হাসি খুশি, তবে চোখ দুটো ভারী তীক্ষ্ণ। সবচেয়ে অদ্ভুত হলো ওর গলার স্বরটা। তীব্র ফ্যাসফ্যাসে কণ্ঠে লোকটা আবার বলল, নিন না বাবু। আচ্ছা দাও দেখি একটা। 3 দিন ধরে বলে যাচ্ছ, না নিলে তো ছাড়বে না। দাও। তবে কত দাম? 50 টাকার বিনিময়ে একটা ইয়ারফোন দীপ্তর হাতে দিয়ে বুড়ো বলল, বাবু আপনি বিচক্ষণ লোক। এই গরিব বুড়োটাকে সাহায্য করে আমায় বাঁচার খোরাক দিলেন। চলি, আবার দেখা হবে। বুড়ো চলে যেতে একটু হাসলো দীপ্ত। ভীষণ নাছরবান্ধা লোক। জানলার কাঁচটা তুলে দিতে গিয়ে হঠাৎ হাতের ঘড়িটার দিকে চোখ গেল। ইস, 11টা বেজে গেছে। গাড়ি নিশ্চয়ই খুব টেনশন করবে। একটা ফোন দিয়ে দেখি। পকেট থেকে মোবাইলটা বের করে দীপ্ত, কিন্তু আনলক করতে গিয়েই চক্ষু চড়ক গাছ। মরেছে। 8টা মিসড কল। চাপে পড়ে কখন যে সাইলেন্ট হয়ে গেছে টেরই পাইনি। দেবুরে, তোর বৌদি আজ আমায় খুন করে ফেলবে। গাড়ি যখন বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো তখন ঘড়িতে বাজে 1:45। ইঞ্জিনের শব্দ পেয়েই ছুটে দরজা খুলে বেরিয়ে এলো গাড়ি। কি গো, আজ এত দেরি? অফিস থেকে তো সেই কখন বেরিয়েছো? দেবুকে গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে রাখতে বলে দরজা দিয়ে ঘরে ঢুকলো দীপ্ত। গার্গির দিকে ফিরে বলল, আর বলো না, যা জ্যাম রাস্তায়। আধা ঘন্টা তো ওখানেই ফেসে রইলাম। উফ। বাসনপত্র তুলে রেখে গার্গি ঘরে ফিরে এসে দেখলো দীপ্ত কানে ইয়ারফোন দিয়ে বিছানায় শুয়ে পা নাচাচ্ছে। ও খাটে বসে বলল, কি ব্যাপার, ঘুমটুম কি দরকার নেই? ক্রাইম ব্রাঞ্চের অফিসারের কি এত ঘুম পেলে চলে? আমরা হলাম গিয়ে নিশাচর। রাত বিরেতে ক্রিমিনালের পেছনে। হয়েছে হয়েছে, থামো এবার। চাকরি উনি একাই করেন, আমায় তো পুলিশ ডিপার্টমেন্ট বসিয়ে বসিয়ে খাওয়ায়। তা ইয়ারফোনটা নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আসার পথে কিনলাম। সিগনালে এক বুড়ো বেচে। 3 দিন ধরে মাথা খারাপ করছে, নিয়ে নিলাম।
পেটের দায় বেচছে সস্তার মাল, যতদিন চলে। এত রাতে ইয়ারফোন বেচে? তা যাকগে, কিনেছো বেশ করেছো, এখন তা বলে আর গান শুনতে হবে না। রাত কটা হলো খেয়াল আছে? ইয়ারফোনটা খুলে বেডসাইড টেবিলটার উপর রেখে আলো নিভিয়ে শুয়ে পড়ল দীপ্ত। গার্গীও পাশে শুলো একটা বালিশ টেনে, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না গার্গীর। দীপ্ত ততক্ষণে মিহি সুরে নাক ডাকতে শুরু করেছে। গার্গী বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। বিকেলে এক পশলা ঝড় বৃষ্টি হয়েছে, পরিবেশটা বেশ ঠান্ডা। মেঘ সরে গিয়ে শুক্লা চতুর্দশীর চাঁদের আলো জানলা দিয়ে ঘরে ঢুকছে। চকচক করছে সুপারি গাছের পাতাগুলো, মৃদু হাওয়ায় আন্দোলিত হচ্ছে গাছগুলোর পাতা। সেই দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে গার্গী। হঠাৎ একটা আওয়াজে ওর ঘোর কেটে গেল। কি একটা পড়ে গেল না? উঠে বেডসাইড ল্যাম্পটা জেলে দেখার চেষ্টা করলো ও। টেবিলের ওপর থেকে মাটিতে পড়ে গেছে দীপ্তর সদ্য কেনা ইয়ারফোনটা। উফ, এমন কেয়ারলেসলি জিনিসপত্র রাখে, একই সস্তা জিনিস গেল বোধহয় ভেঙে। ইয়ারফোনটা মাটি থেকে কুড়িয়ে আবার টেবিলের ওপর রাখতে গেল, কিন্তু ওটা হাতে নিতেই শরীরটা কেমন যেন করে উঠল। ঘড়িতে সময় বলছে রাত্রি 2:30, কিন্তু তবু তার মনে হলো ওটা ফোনে লাগিয়ে একটু গান শোনে। টেবিলে রাখতে গিয়েও হাতটা সরিয়ে আনলো গার্গী। গান একটু শুনতেই হবে, না হলে কিছুতে ঘুম আসবে না। ইয়ার প্লাগটা কানে গুঁজে ফোনটা অন করলো গার্গী। প্লাগ ইন করতেই হঠাৎ এফএম বাজতে শুরু করলো। আরে কি? গার্গী বার কয়েক এফএমটা বন্ধ করার চেষ্টা করে। এমা, ফোনটা হ্যাং করে গেল নাকি? বন্ধ হচ্ছে না কেন? কি যেন একটা অদ্ভুত সাউন্ড বাজছে চ্যানেলে। হঠাৎ ফ্রিকোয়েন্সিটার দিকে চোখ পড়তেই চমকে উঠল। 82.0, 82.0তেও টিউন হয়ে দিব্যি বেজে চলেছে মোবাইলটা। যদ্দূর জানি এফএম এর ফ্রিকোয়েন্সি শুরুই হয় 86 কিংবা 7 থেকে। 82.0 আবার চ্যানেল হয় নাকি? কিন্তু না থাকলে তো মোবাইলে ইনভ্যালিড দেখানোর কথা। এটা চলছে কি করে? কেন যেন শরীরের ভিতর একটা অদ্ভুত অস্বস্তি কাজ করতে লাগলো। মিউজিক বন্ধ হয়ে অদ্ভুত আওয়াজটা শুরু হয়েছে। কোনো নতুন প্রোগ্রাম নাকি? কি যেন মনে হতে ইয়ারফোনের প্লাগটা টেনে খুলে ফেলল। সাথে সাথেই বন্ধ হয়ে গেল এফএম। একটু ঘাবড়ে গিয়েই ইয়ারফোনটা সরিয়ে রেখে বালিশ আঁকড়ে শুয়ে পড়ল গার্গী। সকালে দীপ্তর ঘুম ভাঙল গার্গীর ডাকে। তার বুকে হাত রেখে মৃদু ঠেলা দিচ্ছে গার্গী। এই শুনছো? দীপ্ত চোখ মেলতেই সে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, শিগগিরই ওঠো, এক্ষুনি একবার বাবার কাছে যেতে হবে। বাথরুমে পড়ে গিয়ে মা নাকি সাংঘাতিক চোট পেয়েছে। সে কি? কখন? বিছানায় টান হয়ে উঠে বসে দীপ্ত। এই তো আজকে সকালেই। দাদা তো ব্যাঙ্গালোরে, তুমি একবার চলো না। ইচ্ছে থাকলেও শেষমেশ আর যাওয়া হলো না দীপ্তর। অফিস থেকে রণদেব বসুর জরুরি ফোন। বিচিত্র এক কেসে এক্ষুনি একবার ওকে অফিস যেতে হবে। কেসটা আজ বেরিয়েওছে সকালের কাগজে। কাগজটায় চোখ বোলাতে বোলাতে ভুরু দুটো আপনা থেকেই কুঁচকে গেল গার্গীর। ইয়ারফোন জড়িয়ে মৃত্যু? মানে এ আবার হয় নাকি? ইয়ারফোনের ওই পাতলা তার, এই আমার তো মনে হচ্ছে খুন টুন। ইয়েস মাই ডিয়ার আইপিএস, খুন ছাড়া সম্ভব নয়। বেশ কটা ঘটনা হয়েছে, লোকাল থানা তদন্ত করছিল। খেই না পেয়ে অগত্যা আমার কাছে সিরিয়াল কিলিং মনে হচ্ছে জানো। কিন্তু এই কেস সাইবার ডিপার্টমেন্টে কেন এলো? আরে সেটাই তো ব্যাপার, সবটা ঠিক শুনতে পাইনি, নেটওয়ার্ক প্রবলেম। রণদীপ যা বলল তাতে লাশের পাশে যে ফোন পাওয়া গেছে সেগুলোতে একটা পিকিউলিয়ার সিমিলারিটি পাওয়া গেছে। কী সব নম্বর টম্বর পেয়েছে বললো, ডিকোড করতে হবে। যাকগে, তোমার দেরি হয়ে যাচ্ছে, সাবধানে যেও। গার্গী বেরিয়ে যেতেই অফিসের দিকে রওনা হলো দীপ্ত। ড্রাইভার দেবু আজ আসেনি, তাই ও নিজেই ড্রাইভ করছে। উল্টোডাঙার মোড়ে সিগন্যালে গাড়িটা দাঁড়াতেই আবার জানলার কাঁচে টোকা পড়ল। ইয়ারফোন হাতে সেই বুড়োটা। আরে কি অপদ, এ তো মহা জ্বালা হলো। আপন মনে বিড়বিড় করতে করতে
জানলার কাঁচটা নামালো দীপ্ত। তার মাথায় এখন রাজ্যের ভাবনা। তবু বিরক্তিটা চেপে রেখে যথাসম্ভব মোলায়েমভাবে বলল, কি গো দাদু, আজ কি আরো একটা নিতে হবে নাকি? দীপ্তকে দেখেই যেন একটু চমকে উঠল বৃদ্ধ। বাবু, আপনি? একটু দূরে সরে গিয়ে বলল, ইয়ারফোনটা দিয়ে এখনো শোনেননি বুঝি? খারাপ টারাপ হয়েছে নাকি? পাল্টে দেব? কথাটা বেশ অদ্ভুত লাগলো দীপ্ত। এখনো শুনিনি। কেন বলো তো, খারাপ হবার চান্স আছে নাকি? না না বাবু, কি যে বলেন। দেতো হাসি হেসে বুড়ো বলে ওঠে, মাল পছন্দ হয়েছে কি না তাই জানতে এলাম। আপনারা শুনলে তবেই তো আমি বাঁচার খোরাক পাবো। সেই দ্বারা সোজা রেখে চলতে পারবো। আপনাদের ভালো লাগলেই তো আমারও ভালো। সে তো বুঝলাম, কিন্তু তুমি কি করে জানলে বলো তো ওটা আমি এখনো ব্যবহার করিনি? কথাটা শুনেই বুড়োর মুখটা কেমন শুকিয়ে গেল। দু পা পিছিয়ে এক দৌড় লাগালো পিছন দিকে। গাড়িগুলোকে এঁকে বেঁকে পাশ কাটিয়ে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল উল্টোডাঙার ভিড়ে। অবাক চোখে তাকিয়ে রইল দীপ্ত। হঠাৎ কি হলো লোকটার? হঠাৎ অমন করে দৌড়তেই বা গেল কেন? সামনে চোখ পড়তেই দেখলো সিগন্যাল গ্রিন হয়েছে। অ্যাক্সেলারেটরে চাপ দিল। বুড়োর কথাগুলো মনের মধ্যে কেমন খচখচ করছে। কি হলো লোকটার? এমন করে দৌড়ালো কেন? বাঁচার খোরাক পাবে, সোজা হয়ে চলবে, এগুলোর মানে কি? চিটগ্রস্ত নাকি? সোজা হয়ে চলা মানে কি সম্মান নিয়ে বাঁচা, নাকি অন্য কিছু? ফুটপাথের দিকে এক ঝলক চোখ চালালো সে। আশেপাশে বুড়োর চিহ্ন মাত্র নেই। এই বয়সে এত জোর দৌড়োয়? তার কৌতূহলী চোখ বেশ কিছুক্ষণ বৃদ্ধকে খুঁজল দুদিকের পথে, কিন্তু তার আর কোনো দেখা পাওয়া গেল না। অফিসে ঢুকে নতুন কেসের ডিটেল শুনল দীপ্ত। গত 24 ঘন্টায় দুজন এই একইভাবে মারা গেছে, আলাদা আলাদা জায়গায়। লাশের গলায় নাকি দুটো ক্ষেত্রেই ইয়ারফোন জড়ানো ছিল আষ্টে পৃষ্ঠে, তাতেই শ্বাসরোধ হয়ে মৃত্যু। ভিকটিমদের মধ্যে একজন এটিএম এর নাইট গার্ড আর অন্যজন লরির খালাসি। দুজনেই মৃত্যুর আগে ইয়ারফোনে গান শুনছিল। একজন জুনিয়র অফিসার কেস ডিসকাস করতে গিয়ে একটা চমকপ্রদ তথ্য শোনালো দীপ্তকে। স্যার, মোবাইল থেকে ভিকটিম ছাড়া আর কারোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, কিন্তু পুলিশ জানিয়েছে দুজনের ফোনেই এফএম চলছিল, আর তাতে সেম ফ্রিকোয়েন্সি টিউন করা। সো হোয়াট? ওখানেই সমস্যা স্যার, ফ্রিকোয়েন্সিটা 82.0। কত? 82.0 স্যার। কলকাতায় এই ফ্রিকোয়েন্সিতে কোনো এফএম চ্যানেল পুলিশ খুঁজে পায়নি। সবকটা রেডিও স্টেশনেও যোগাযোগ করা হয়েছে। কিন্তু খুনের সাথে এফএম এর কি সম্পর্ক? স্যার, আমার মনে হচ্ছে এটা কোনো কোড, কিন্তু ফোনটা এমনভাবে হ্যাং হয়ে আছে যে অন্য কিছু খোলাই যাচ্ছে না। বাড়ি ফেরার সময় গাড়িতে বসে আকাশ পাতাল ভাবছিল দীপ্ত। ফোনগুলো থেকে কোনো সূত্র পাওয়া যায়নি। রেডিও থেকে 82.0 টিউন করেও দেখেছে তারা, না, ওই নামের কোনো চ্যানেল নেই, খালি ঘ্যাস ঘ্যাস করছে। অবাক করা ব্যাপার হলো, তাহলে ওই লোকগুলো কি শুনছিল ওই ফ্রিকোয়েন্সিতে? এরই মধ্যে এই জাতীয় 5টা কেসের ফাইল তন্ন তন্ন করে ঘেটেছে দীপ্ত। হুবহু একই ঘটনা, কিন্তু মোবাইলে ওই ফ্রিকোয়েন্সি ধরতে গেলে তো ইনভ্যালিড চ্যানেল দেখাবার কথা। তাহলে লোকগুলো ওই ফ্রিকোয়েন্সিটা চালালো কি করে? কোনো রকম ফ্রিকোয়েন্সি জেনারেটিং ডিভাইস ব্যবহার করেছে নাকি কেউ? এরকম কোনো ডিভাইস আছে বলে তো কেউ আদেও কোনোদিন শোনেনি। অফিসাররা ডাউট করছেন এটা কোনো কোড। কেউ খুনটা করে ইচ্ছাকৃতভাবে ওই ফ্রিকোয়েন্সিতে টিউন করে রেখেছে। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ডিকোডিং এর কাজটা শুরু করতে হবে। কিন্তু
আগের কেসগুলোর পোস্টমর্টম বলছে খুন হয়েছে রাত 2টো থেকে 3টের মধ্যে। নিজের মনেই বিড়বিড় করে দীপ্ত। একই দিনে 2টো খুনের ঘটনাও ঘটেছে, একই সময় 2টো আলাদা আলাদা জায়গায় খুন। কোয়াইট ইম্পসিবল। তবে কি কোনো গ্যাং কাজ করছে এর পেছনে? তবে তো এরা বেশ ডেসপারেট বলতে হবে। পুলিশকে কোর্ট পাঠিয়ে চ্যালেঞ্জ করছে। 82 এটা কি গ্যাংয়ের নাম নাকি কোনো ঠিকানা বোঝাচ্ছে? চিন্তায় হাবুডুবু খেতে খেতে বাড়ির দরজা দিয়ে ঘরে ঢুকলো দীপ্ত। জুতোটা ছেড়ে ফ্রেশ হয়ে খাটে বসতেই বেজে উঠলো ফোনটা। হ্যাঁ গার্গী, বলো। মা কেমন আছেন? ভালোই। ফ্র্যাকচার ট্যাকচার তো কিছু নেই? ওদিককার খবর বলো, কিছু সুরাহা হলো? না গো, কোনো কুল কিনারাই পাচ্ছি না। এই বাড়ি ফিরলাম, এখন কটা বই নাড়াঘাটা করতে হবে। তুমি ফিরছো কখন? আমি আজ আর ফিরবো না, কাল ভোরে ফিরবো। যাগে, তুমি বেশি রাত করবে না, তাড়াতাড়ি শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। ফোনটা রেখে বিছানায় গা এলিয়ে দেয় দীপ্ত। চিন্তায় মাথাটা দপদপ করছে। এই কেসটা খুব গন্ডগোলে। লরির খালাসি, এটিএম গার্ড, কলেজ স্টুডেন্ট, খুনগুলোর মধ্যে কোনো কানেকশনই তো পাচ্ছি না। এটিএম থেকে একটা টাকাও তো লুট হয়নি, তাহলে? উঠে গিয়ে তার থেকে একটা বই নামালো দীপ্ত। বইটার নাম সিক্রেট কোডিং অ্যান্ড ইটস ডিকোডিং। দীপ্তর মন বলছে 82.0 রহস্য যদি কোনোভাবে ভেদ করা যায় তাহলে খুনগুলোর মধ্যেও একটা না একটা কানেকশন ঠিক পাওয়া যাবে। বইটার বিশেষ বিশেষ জায়গাগুলো উল্টে পাল্টে বেশ কয়েকবার পড়ছিল। পড়তে পড়তে একটা কথাই মাথায় ঘুরছিল ওর। কোডগুলো কি পুলিশকে চ্যালেঞ্জ করার জন্য নাকি নিজের দলের লোকেদেরই উদ্দেশ্যে? পুরো ব্যাপারটাই কেমন ধোঁয়াটে। মৃতদেহের সারা গায়ে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, তবে কি গ্লাভস পরে খুন করার পর ইয়ারফোনটা জড়ানো হয়েছে? কিন্তু কেন? চিন্তার মাঝেই হঠাৎ করে ঘড়ির দিকে চোখ গেল। রাত 1:45। না, এবার শুয়ে পড়া যাক, আগামীকাল অনেক ধকল যাবে। বইটা রেখে বিছানায় শুয়ে পড়ে দীপ্ত। শুয়েই মনে হলো, আরেকবার নিজে ভালো করে দেখি তো 82.2 ফ্রিকোয়েন্সি বা তার আশেপাশে কিছু কানেক্ট হচ্ছে কিনা। এফএমটা খুলে কাল রাতে কেনা ইয়ারফোনটা প্লাগ ইন করে নেয়। একটা চ্যানেল মিষ্টি সুরে বাজছে। 82.0 টিউন করতে চেষ্টা করলো। কিন্তু না, ইনভ্যালিড দেখাচ্ছে ক্রমাগত। রেডিও থাকলে একবার নব ঘুরিয়ে চেষ্টা করা যেত, কিন্তু ভিকটিমের ফোনেও তারা চ্যানেল পায়নি। ধুর, সব গুলিয়ে যাচ্ছে। বিরক্তি নিয়ে আবার আগের চ্যানেলের সেই মিষ্টি সুরটাই শুনতে থাকলো মন দিয়ে। দীপ্তর উত্তপ্ত মস্তিষ্কটা আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো। ফোনটা পাশে রেখে আরামে চোখ বুজেছে। হঠাৎ একটা অদ্ভুত খ্যাসখ্যাসে শব্দে চমকে উঠে চোখ খুলল দীপ্ত। আরে কি হলো হঠাৎ? ফোনটা চোখের সামনে তুলে ধরতেই দীপ্তর মতো মানুষও আঁতকে উঠল ভয়ে। চ্যানেলটা আপনা আপনি পাল্টে গেছে। টিউন ফ্রিকোয়েন্সিটা বড় বড় অক্ষরে স্ক্রিনে ভেসে উঠছে, 82.0। কিন্তু তাতে কোনো ঘ্যাস ঘ্যাস শব্দ নেই, বরং শুরু হয়েছে অতি ক্ষীণ অদ্ভুত কয়েকটা শব্দ। হঠাৎ তার চোখ গেল স্ক্রিনের বাঁদিকের কোণায়। সেখানে জলজল করছে সময়টা। রাত্রি 2:01। দরদর করে ঘামতে থাকলো দীপ্ত। পুরো ব্যাপারটা অবাস্তব মনে হচ্ছে তার। সেই কি তবে নেক্সট টার্গেট? বারবার এফএমটা বন্ধ করার চেষ্টা করে ও, কিন্তু না, ফোনটা হ্যাং হয়ে আছে, কোনো অপশনই কাজ করছে না। কিন্তু এটা আপনা থেকে টিউন হচ্ছে কিভাবে? তাও আবার নির্দিষ্ট কিছু লোকের ফোনে,
যা ঘটছে তা তো সত্যি। রাত 2টো বাজলেই যেন ঘুম থেকে জেগে ওঠে এই 82.4 ফ্রিকোয়েন্সিটা, অটোমেটিক্যালি টিউন হয়ে যায় তার শিকারের ফোনে। কারা করছে এসব? সকালে বেশ কয়েকবার রেডিও থেকে 82.2 শুনেছে পুলিশ। নন এক্সিস্টিং চ্যানেলের মতোই খ্যাস খ্যাস করছিল সেটা। কিন্তু এখন এই চ্যানেলটাতে এসব কি সব আওয়াজ শোনা যাচ্ছে? ট্রাফিকের হট্টগোলের মতন। ভলিউমটা একটু বাড়িয়ে সেদিকে মনোযোগ দেয় দীপ্ত। অনেক লোকের হই হল্লার শব্দ, মাঝে মাঝে ভেসে আসছে গাড়ির আওয়াজ। এ আবার কেমন প্রোগ্রাম? হঠাৎ একটা খুব চেনা শব্দ পেয়ে দীপ্তর সারা গা শিরশির করে উঠল। একটা ফ্যাস ফ্যাসে বয়স্ক গলা। ইয়ারফোন কিনবেন বাবু? চমকে উঠে এদিক ওদিক তাকালো দীপ্ত। মনে হলো এফএম এ নয়, ঠিক যেন তার পিছনেই দাঁড়িয়ে এইমাত্র কথাগুলো বলল কেউ। হঠাৎ যেন একটা পায়ের শব্দ শুনতে পেল। ঘুরে তাকাতেই ঘরের খোলা দরজা দিয়ে চোখ পড়লো ডাইনিং রুমের দিকে। ঘর থেকে আলো পড়ে ডাইনিং এর কিছুটা আলোকিত হয়ে আছে। মনে হলো কে যেন চট করে সরে গেল সেখান থেকে। কে কে ওখানে? সাথে সাথেই কানে এলো একটা বিশ্রী হাসির শব্দ। নিন না বাবু, একটা হেডফোন নিন না, বড়িয়া চিজ আছে। আজকে উঠে ইয়ারফোনটা কান থেকে খুলে ফেললো দীপ্ত। ডাইনিং এর পর্দা দুলছে বেশ জোরে, যেন একটু আগেই কেউ একটা পর্দা ধরে দাঁড়িয়েছিল, তার দিকেই তাকিয়েছিল। এই মুহূর্তে সরে গেল দৌড়ে। ফোন রেখে বিছানা থেকে নেমে পড়ে দীপ্ত। হাতের কাছে আর কিছু না পেয়ে টেবিল থেকে ভারী কাঁচের পেপার ওয়েটটাই হাতে তুলে নিল সে। আস্তে আস্তে এগিয়ে গেল ডাইনিং রুমের দিকে। কে আছো? বেরিয়ে এসো। ডাইনিং এর আলো ঝেলে চেঁচিয়ে উঠল দীপ্ত। কিন্তু কই, তো কোথাও নেই। সে কি তবে এমনি এমনি ভয় পেল? সবই তার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা। কিন্তু কেন কেন এমন হচ্ছে? কেউ তাকে দেখছে এক দৃষ্টে। এই বোধটা দীপ্তর সারা শরীরের মধ্যে এক প্রবল অস্বস্তি তৈরি করছে। লাইট নিভিয়ে আবার ঘরে এলো দীপ্ত। খাটের উপর পড়ে আছে ফোনটা, তাতে এখনো চলছে সেই এফএম। কৌতূহলী হয়ে আবার ইয়ারফোনটা তুলে নিল সে। 82.0 রহস্য তাকে ভেদ করতেই হবে। কিন্তু ইয়ারপিস কানে দিতেই শরীরের রক্ত জল হয়ে গেল তার। গাড়ির হর্ন, মানুষের কোলাহল আর বুড়োর গলা ছাড়াও সেখানে শোনা যাচ্ছে আরেকটা অতি ক্ষীণ পরিচিত কণ্ঠ। আচ্ছা দাও দেখি একটা। 3 দিন ধরে বলে যাচ্ছ নানিমে তো ছাড়বে না। দীপ্তর মাথা ঘুরে গেল। কোনো মতে খাটের উপর ধপাস করে বসে পড়ল সে। এসব এসব কি শুনছে ও? এ তো তার নিজেরই গলা। হঠাৎ মনে হলো ইয়ারফোনটা কি করে যেন পেঁচিয়ে গেছে ওর গলার চারপাশে। সেটা আর এখন ফোনে প্লাগ ইন করা নেই। তারের শেষ প্রান্তটা যেন জড়িয়ে ধরতে চাইছে তার গলাটা। চমকে উঠে গলায় হাত দিল দীপ্ত। তারটা ক্রমাগত গলার মধ্যে চেপে বসছে। ছটফট করতে লাগলো দীপ্ত। দুহাতে প্রাণপণে চেষ্টা করতে লাগলো ওটাকে গলা থেকে ছাড়াবার জন্য, কিন্তু পারলো না। ভয়ার্ত একটা আর্তনাদ বেরিয়ে এলো ওর গলা ছিঁড়ে। দীপ্তর নিঃশ্বাস ক্রমশ বন্ধ হয়ে আসছে। তারটা অসম্ভব ঠান্ডা। হঠাৎ ওর মনে হলো গলায় যেটা চেপে বসতে চাইছে সেটা কোনো পাতলা তার নয়, বরং ওগুলো কোনো মানুষের শীর্ণ কতগুলো আঙ্গুল, মরা মানুষের হাতের মতোই ঠান্ডা। দীপ্তর গলা দিয়ে একটা অদ্ভুত গোঙানি বেরিয়ে আসতে লাগলো। ইয়ারফোনটা খুলে গেল, হাত থেকে ফোন খসে পড়েছে তার। তারটা ক্রমশ সাপের মতো পেঁচিয়ে ধরছে ওর গলা। সেই অবস্থায়
হঠাৎ ওর চোখে পড়লো ঘরের আয়নাটার দিকে। কাঁচের উপরে ভেসে উঠেছে সেই ইয়ারফোন বিক্রেতা বুড়োর ছবি। দাঁত বের করে হিংস্র বিভৎস অট্টহাসি হাসছে সে। আপনাদের জন্যই তো আমি এখনো বাঁচার ওষুধ পাই বাবু, নইলে কবে মরে যেতাম। মরতে আমি একটু ভালোবাসি না। আপনি যাবেন, আমি থাকবো। কাল অব্দি আমার বয়স ছিল 70, আজ আমি হব 65। সেই 95 থেকে শুরু করেছি জানেন। আয়নার উপর থেকে মিলিয়ে গেল বুড়োর মুখটা। দীপ্তর শ্বাস বন্ধ হয়ে আসছে। ছটফট করতে করতে বিছানা থেকে গড়িয়ে পড়লো ওর শরীরটা। পায়ের ধাক্কায় টেবিলটা পড়ে চুরমার হয়ে গেল। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে আবার তার কানে এলো সেই কণ্ঠ, এরপর আমি হব শাহ।